নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকে আমাদের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সিধুচরণ। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। সিধুচরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়েদের চণ্ডীমণ্ডপে সিধুচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে? সিধু? সিধুচরণ? ওর বাড়ি ছিল কোথায় কে জানে? তবে এখানে আসবার আগে ও খাবড়াপোতায় প্রায় 10 বছর মতন ছিল। তার আগে অন্য গায়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই নাকি ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিধুচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলসীকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্রে স্বামী স্ত্রীর মতন বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, মিশকালো রং। মাথার চুল এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেসব কুলি মজুরের বর্তমান বংশধরদের, যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে, এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমে। পূর্বপুরুষের বঙ্গ পুজো ভুলে গিয়েছে কতকাল। এখন হরিসংকীর্তন করে, ঘরে ঘরে মনসা পুজো, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের কেউ জিজ্ঞাসা করা হয়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, তা তো জানি না বাবু। পশ্চিম থেকে এসেছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকের কোথা থেকে আমাদের 500-600 পুরুষের আগে এসে বাস করা হয়। সে সত্য যুগের কথা। সিধুচরণ এই হেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিধুচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের 40টা বছর কাটিয়ে দেওয়ার পর বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হল। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিধুচরণ যে এত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, তা হ্যাঁ গো, 10 হাত ফুলন শাড়ির দাম কত? জ্ঞান তুই নিবি? দাও গিয়ে এবার। অনেক দিন যে ভাবছি, বড্ড শখ। এই বয়সে ফুলুন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল বলে মনে হলো সিধুচরণের। অল্প বয়সে ওকে দেবার কেই বা ছিল? আজ বেশি বয়সে সুবিধা যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূরণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলুন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8খানা। বললে, শাড়িখানা কি চমৎকার না? হ্যাঁ, খুব ভালো। তোর পছন্দ হয়েছে তো? তা পছন্দ হবে না, যাকে বলে ফুলুন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছাখানা তো কখনো দেখিনি। ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না, প্রাণে ধরে। তৈলি খারাপ হয়ে যাবে যে। খারাপ হয়তো আবার কিনে দেব, আমার হাতে এখন টাকা কম নাকি?
সেদিন কামার দোকানে বসে 3 কড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিধুচরণ। বাড়ি এসে কাতুকে বললে, কাতু, তুই থাক, আমি 2 দিন বেরিয়ে আসি। কোথায় যাবা? দেখি একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাবা না? তুই যাবি তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে। যদি আসতে দেরি হয়, বাছুরটা আর বাঁচবে না। তুই যাবি নে তাইলে? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরে গেলে সারাটা বছর আর দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিধুচরণ একাই রওনা হলো বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সিধুচরণ। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরের চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিধুচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেঁড়ো বেঁধে 2খানা 10 টাকার নোট নিয়েছে। কেউটেপাড়ার কাছে পাঁচু বুনোর 2 চলা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করল, তো সিধুচরণ, কোনে চললে এত সকালে? একটু স্টেশনে যাবা। কোথায় যাবা? বেড়াতে যাব রানাঘাটের দিকে। এসো এসো, তামাক খাও বসে। সিধুচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড়। সিধুচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশনি বাঁশের ঝাড়টা এদেশে আবার অন্য দেশেও গিয়ে কি এমনই দেখা যাবে? সে আবার না জানি কীরকম বাঁশনি বাঁশ। এইরকম কেঁচো, এইরকম কুচোর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশে বেড়ানো। সিধুচরণ স্টেশনে পৌঁছাইবার কিছু পরে টিকিটের ঘণ্টা পড়ল। একজন ওকে বললে, যাও গিয়ে টিকিটটা করো, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়ে ও বললে, ও বাবু, একখান টিকিট দেন মোরে। টিকিটবাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতত। গাড়িতে উঠে সিধুচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটা বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত স্বল্প সময় এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এখন অনেক দূর যেতে হবে। সেখানে কখনো সে যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গায় খুব লম্বা, তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের উপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজন কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মরিঘাটায় গঙ্গাসাগরের স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তুরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, তা তোমরা কোনে যাবা? তারা বললে, মুখশুদ্ধবোধ বেলডাঙ্গা, সে কোনে? উত্তরে। তা কোথায় গিয়েলে? পাট কাস্তে গেছিলাম ওই কানসোনা, তালহাটি, মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিধুচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিধুচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুঁইয়ে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নাচ বন্দি সে করেছেন? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা। বছর বছর তেনার পাট কাছি, পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসে। মই তারে খুব চিনি। তা আপনি কত দূর যাবা?
মুই বেড়াতে বেরোইছি, যত দূর যাওয়া যায় তত দূর যাব। ওদের মধ্যে একজন বললে, আর তবুও কত দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানেই যাব। সে কোনে? ওই কেষ্টলগড় ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে মোর টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। আচ্ছা, দাও, টাকা দাও। তা কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিধুচরণ পুঁটুলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগল এবং তার সঙ্গীকে দিলে। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস, গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি, কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো, এ তো বড্ড শক্ত গো। তা হ্যাঁ গো, উত্তরে গাড়ি কখন আসবে? এই এলো বলে, তামুক খেয়ে নাও তাড়াতাড়ি, চলো। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকার প্ল্যাটফর্মে মুখরিত হইয়া গেল। যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগল গাড়িতে উঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় সিধুচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে। সিধুচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাবা, এর নাম গাড়ি চড়া? কি কাণ্ড বলো। সিধুচরণের মনে হলো কাতুকে কত দূর ফেলে সে অজানা বিদেশ বিভূঁইয়ে দিকে চলেছে। না এলেই যেন ভালো ছিল। কে জানে বাড়ির বার হইলেই এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কীরকম তারই বা ঠিক কি, তার টাকা কটা কেড়ে নিতেও পারে। তার সঙ্গী তাকে বলে দিচ্ছে, এই যে, এই হলো উলো, এই বাতকুলো, আর এই কেষ্টলগর। কে কে কেষ্টলগর? কই দেখি দেখি, নাম শোনা আছে বহুত দিন। সিধুচরণ বিশেষ কিছুই দেখতে পেলে না। গোটা কতক টিনের গুদাম, খান কতক ঘোড়ার গাড়ি, 2-4টে কোঠা বাড়ি। তাই দেখেই সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনেই বোধহয় তার সঙ্গী বললে, এই নামো নামো, বাহাদুরপুর এসে গেছে, নামো। সিধুচরণ বোঁচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধে হয় হয়। সে চেয়ে দেখে ধু ধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, চারিধারে কুল কিনারা নেই এমন বড় মাঠ। দূরে দূরে 2-4টে তালগাছ, বাঁশবন। সিধুচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল। কোথায় কাতু আর কোথায় মালিপোতা, সব ফেলে সে আজ কোথায় কত দূরে এসে পড়েছে। মনে মনে বললে, এমন দ্বারা বিদেশেও মানুষ আসে? ভগবান, তুমি কোথায় কোথায় নিয়ে ফেলবে মোরে। ওর সঙ্গী বললে, চলো চলো। ও বললে, এ কোনে যাব? মোদের গায়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবে না তো কি, এখানে থাকবা কোথায় শুনি? খেতে দিতে হবে তো নাকি? হ্যাঁ, তা তো হবে। তা হ্যাঁ, কি নাম গো তোমাদের গার? গোয়াল বাথান, নাগরপাড়া। অগত্যা সিধুচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গায়ে ঢোকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই দেখো, এই হচ্ছে মোদের বাড়ি। এসো এসো এসো, ভেতরে এসো। নাও, হাত মুখ ধো, একটু ভাত পানি খাও। সিধুচরণ বললে, ভাত পানি খাবো কি গো?
মুই কোণে এসে পড়েছি তাই শুধু ভাবতে লিখছি। কদ্দূর আসবা আবার? না, কোথায় ঝেলে এবার কোণে এলাম। ও, এ পৃথিবীর কি সীমানা নেই নাকি? তা হ্যাঁ গা, আর কদ্দূর আসে এদিকে? আরে তুমি কি পাগল হলে নাকি? কি বলে আর কি করে? লাও লাও, ভাত পানি খাও। ভাত খেয়ে সিধুচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকেই আখের ক্ষেত। ওই ওই একটা কি গ্রাম দেখা যায়? ওর পরেও পিতৃম আসে নাকি? বাবা! একজন লোককে বললে, তা হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেন, বেলডাঙায় চিনির কল আছে না? আখ সেখানে মন দিয়ে বিক্রি হয় গো। সব আখ? এই আর কি দেখছো? বেলডাঙার ওদিকে 60, 70, 100 বিঘের এক এক খন্দ শুধু আখ। ওর বন্ধুর বাড়িতে দিন দুই থাকার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিধুচরণও আখের ক্ষেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিধুচরণদের দেশে মজুরের রেট 5.25 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই। 2 দিনে 1 টাকা রোজগার। আর হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, আর তার পাশেই ধুবলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিধুচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, তুমি আমাদের গ্রামে যাবা? সেখানে ঘোষ মহাশয়দের বাড়িতে একজন কিষান দরকার। 10 টাকা মাইনে, আর খাওয়া পড়া আলাদা। সিধুচরণের কাছে এই প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কৃষাণদের মাইনে 5 টাকার বেশি নয়। খাওয়া পড়ার কথাই ওঠে না সেখানে। এবারে পাটের দাম বেশি হওয়াতে কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে। তাও কতদিন এ রেট চলবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার আর যাওয়া হবে না। তুমি চাকরি করবা না? মরতে যাব কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাবটা কি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে। আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে বাহাদুরপুরের হাট থেকে। রঙিন গামছাখানাই হলো কাল। এখানা কিনা পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে এ গামছা কাঁধে না দেখল, তবে আর গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সেদিন সে তার জন্যই কিনেছিল। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে পয়সা কড়ি উপুর করে সামনে ঢেলে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে। ও বললে, কি কি তুলছ গো ও খুকি? মেয়েটা বিস্ময়ের সুরে বললে, কি তুমি এসব তুলছ কি? গুগলি। তা এ দিয়ে কি হবে? মেয়েটি সলজ্জভাবে বলল, কেন, খাবো। ও, তো কি জাত তোমার? বাউরি। বাড়ি কোনে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে, ওই দিকে নটবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিধুচরণ বড্ড অন্যমনস্ক হয়ে যায়।
কাতুর কথা বড় মনে হয়। না, আর থাকা যায় না। এ কোন মুলুকে কতদূর বিদেশ বিভূই, সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতিমের জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না তো। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বলো রে, হরি বল, বলো রে, হরি বল, বলো রে, হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ায় কে একজন জিজ্ঞেস করলে, এ কোনে কার মরা? সনেকপুর। কি জাত হ্যাঁ? সনেকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেলে বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের ওপর হবে তা কেউ জানে না। খবরপত্তর কিচ্ছুই নেই। শিবিরের মা গাই দুইতে এসে দেখলে ও চালাঘরের ছেতলায় বসে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, তো কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। দূর, বাছুরটা ধর, এদিকে আয় দেখি। একটা মরা নিয়ে গেল দেখলি, বিপিন ঘোষের ছেলে। তো নিয়ে গেল তো তোর কি? ধর ধর, বাছুরটা ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিধুচরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না, এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে, কেউ কেউ বললে, বিয়ে করা স্বামী নয় তো, গিয়েছে তা কি হবে, গরুটা তো রয়েছে, এমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওরই রইল। আরও দিন 15 কাটল। কাতুর চোখের জল শুকোয় না। রোজ সন্ধেবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার, বার দোয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিক, যেদিকে দুচোখ চায়। পাড়ার ছিচরণ সর্দার আজকাল ওর বাড়িতে বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টা কেউ থাকে না, ভর সন্ধেবেলাটি, বাঁশবনে রোদ মিলিয়ে গিয়েছে। ছিচরণ এসে বললে, ওকা তো কি ঘরে আছিস? কেনে? একটু তামাক খাওয়া। তামাক নেই গো। পান সাজ একটা তালে। পান কোণে পাবো? মানুষ ঘরে না থাকলে ওসব থাকে। তুমি এখন যাও। ছিচরণ সর্দার দমবার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। 1 আউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। একবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গাই দুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। ছিচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন ছিচরণ আবার এসে হাজির। ডাক দিলে, ওকা তো কি? বাবা, একটু ভালো করে কথা বললি কি তোর জাত যাবে? তুমি রোজ রোজ ভর সন্ধেবেলা এখানে আসো কেন? তাতে দোষটা কি? না, তুমি এসো না, লোকে কি মনে করবে? শোন, একটা কথা বলি তোকে।
আমার সংসারটা তো গিয়েছে তুই জানিস, একা থাকতে বড্ড কষ্ট হয়। তো তা কি করব আমি? শ্রীচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, আম, আম, না না তাই বলছি আর কি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। শ্রীচরণ তবুও যায় না, বলে, ওরে দাঁড়া দাঁড়া, যাবো যাবো, থাকতি তো আসেনি। এই ২ বিশ ধান কর্জ দিলাম পাঁচরে, বলি হয়েছে ১.৫ পেটি ধান। তা লোকের উপকারে লাগে তো লাগুক, ধান ঝেড়ে দিয়ে থুয়ে এই আসছি। বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, তো কষ্ট জুড়াবার আর কি জায়গা নেই গায়ে? আরে তোর সঙ্গে দুটো কথা বললি আমার মনটা জুড়োয়, সত্যি বলছি কাতু। তোরে দেখে আসছি সেই ছেলেবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এতটুকু, তোর বয়স আমার চেয়ে ৭-৮ বছরের কম মাত্র। বেশ, তা এখন যাও তো। বয়সের হিসাব কইতে কে বলেছে তোমারে? হ্যাঁ রে, শিরুচরণ তোরে ফেলে এমনি পালালে নাকি পয়সা করি কিছু দিয়ে গিয়েছে? চলাচলতির একটা ব্যবস্থা চাই তো। সেজন্য তোমার দোয়ারে গিয়ে কেঁদে পড়লাম মুই, জিজ্ঞেস করি। শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসল। তার বয়স হয়েছে এ কথা সত্যি, প্রায় ৪৫-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই কবছর দেখেছে সিধুচরণের কাছে থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষা করা কেউ কেড়ে নেবে না। দুদিনের গেরস্থলি ভেঙে যদি যায়, আর কোথাও গেরস্থলি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালে। কাতু জানে ও কেন এসেছে, আসে একটা নিয়ে অবশ্যই। বললে, কাতো, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। ২ মাসের হলুদ এনেছিলাম শ্রীচরণের সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সবেরে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় ৮ বছর করে। ওর ঘরে ৪-৫ নগ গুড় পাওয়া যায়। কাতু বললে, তা এখন হলুদ বাটনা নেবা? শিবির মা বললে, হলুদ বাটনা দাও একটু, মাছ রাঁধবো। তবে নিয়ে যাও। তা তোমার শরীর খারাপ হলি দেখাশোনা করে কে, তাই ভাবছি। সে ভাবনা তোমারে কইতি তো কইনি মই, গা জ্বালা করে এসব কথা শুনলি। ঠিক সেই সময় উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিলে, কাতু, ও কাতু। কাতু চমকে উঠেই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, তুমি তুমি এছো? শিবির মা অন্য দিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না। এই হলো সিধুচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। ১০ বার ধরে এ গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল, জোয়ান বয়সে ও বড্ড বেরিয়েছে দেশ বিদেশ। অবশ্যই সিধুচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে এত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝার উপায় ছিল না। মানুষের কীর্তি মানুষকে অমর করে। সিধুচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্যে দিয়ে সিধুচরণে হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, তা সিধুচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিধুচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গিয়েছিলাম বাবু, অনেক দিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টলগর চেনে?
না মানে না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে জানো? তা কি করে জানবো? আমি কি আর সেখানে গিয়েছি? ওই বাহাদুরপুর কেষ্টনগরের 2টি স্টেশন পরে। কথা শেষ করেই সিধুচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা কীরকম হয়। শেষ হলো আজকের গল্প সিধুচরণ, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণে যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দিই সেটার সরাসরি ডিরেক্ট নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তাহলে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সঙ্গে থাকুন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস।